আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আচ্ছা আপুরা ভাইয়েরা, আজকে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, একটা সন্তানের সবচেয়ে ভরসার জায়গা কোনটা? কি টাকা পয়সা, নাকি মা বাবার দায়িত্ব, মা বাবার ভালোবাসা, আর হচ্ছে মা বাবা দুজনেরই পাশে থাকা? আমি আজকে কাউকে দোষারোপ করতে আসি নাই, ঠিক আছে? আমি শুধু আমার জীবনের কিছু বাস্তব গল্প, বাস্তব কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই লড়াইয়ের সাথে যদি কোনো আপুদের লড়াইয়ের সাথে মিলে যায়, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা। আর ভিডিওতে রান্না করা, তারপরে হচ্ছে ঘর গোছানো, তারপরে হচ্ছে হাসতে দেখেন, কাজ করতে দেখেন, মানে সব কিছুই দেখতেছেন, কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার পেছনে একটা মেয়ের যে কি মনে চলে বা কেমন অবস্থা থাকে, সেই সেই পরিস্থিতিটা খুব কম মানুষই জানে না। একজন সিঙ্গেল মা। আমি আমার মেয়েকে নিয়ে অনেক বছর ধরেই আমার বাবার বাড়িতে আছি, অনেক বছর ধরে। তো আমার মেয়ের পড়াশোনার খরচ, আমার মেয়ের জন্ম হওয়ার পর থেকে পড়াশোনার খরচ, তারপরে হচ্ছে আদার্স সব, চিকিৎসা, কাপড় চোপড়, সব কিছু মিলে আমার নিজের পরিশ্রমে আর আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আমি এই পর্যন্ত আসছি, পারতেছি এই পর্যন্ত করতে আমার মেয়ের সব কিছু। ইভেন আমারও একটা, দেখেন, একটা জীবনে বাঁচতে হলে, জীবনে চলতে হলে একটা মানুষের কি পরিমাণ খরচ হইতে পারে টাকা। তারপর হচ্ছে শুধু টাকা না, মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য মা বাবারও দরকার থাকে, তাই না? মা বাবার দরকার কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মা বাবার দরকারটা একটা সন্তানের ক্ষেত্রে, কিন্তু সেখানে যদি একার মায়ের হাতে সব কিছু করা হয়, তাহলে সেই মাটার কীরকম কষ্ট হয় এটা আপনারা অনেকেই বুঝবেন। আবার এগুলি সব পরিষ্কার করব। তো একটা জিনিস জানেন কি আপনারা ভাইয়েরা, যে এই হওয়ার পর বুঝতে পারছি যে নিজের যতই ইচ্ছা, নিজের যতই সব সব কিছু না, সন্তানের কাছে, সন্তানের মুখের হাসির কাছে সব ছোট হয়ে যায়, তাই না? সব ইচ্ছা, সব সব থাকলেও একটা মা পারে না তার ইচ্ছাটা পূরণ করতে, যদি সে সিঙ্গেল মা, তাই না? কারণ ঢাকা শহরের মতো একটা জায়গায় থাকা, খাওয়া, তারপর নিত্য প্রয়োজনীয় জিনিসের যে চাহিদাটা, সেটা পূরণ করা সো টাফ, সো টাফ। তো এখন আর, তখন আর নিজের শখ বলে কোনো কিছু থাকে না। নিজের সব সব স্বপ্নগুলো মনে হয় বিসর্জন দিতে হয়। একার হাতে সব কিছু সামলানো কতটা যে কষ্ট আপনারা মেয়েরা, সেটা আমার জায়গায় যারা আছেন তারা বুঝবেন। অনেকের হয় যে অনেক টাকা আছে, কোনো সমস্যা হয় না, কিন্তু যার কোনো টাকা থাকে না, তার পরিশ্রম দিয়ে সব কিছু করতে হয়, আর আল্লাহর উপর ভরসা দিয়ে সব কিছু করতে হয়। তো এখন টেবিলটা গুছাই, আর দেখেন বাসি তরকারি সবগুলি রয়ে গেছে, চা খাইছে, কাপ রয়ে গেছে, এগুলি সব দিতে হবে। পরিষ্কার করে এই বৃষ্টির মধ্যে কাজকর্ম, মানে একটা অলস হয়ে গেছে শরীরটা, অলসতার দিন একটা। তো দেখেন আপুরা ভাইরা, এই যে এখানে হয়েছে কতগুলি গুড়া মাছ নিয়ে আসছে। এই গুড়া মাছগুলি 100 টাকা কেজি না, 100 টাকা কেজি, হাফ কেজি আনছে 50 টাকার। এই বৃষ্টির মধ্যে আসলে, এই বৃষ্টির মধ্যে এগুলি কই থেকে আনছে গো? নদীতে, কারণ এগুলি সহজে তো পাওয়া যায় না। না, মাছগুলি ভালো, অনেক ভালো মাছগুলি, সবসময় পাওয়া যায় না এগুলি। বৃষ্টি কাতলা দেখা মনে হয় গ্রাম থেকে, কোনো গ্রাম থেকে করে নিয়ে আসছে। নদী নালার মাছ এগুলো, নদীর না, নদী। চান্দা মাছ আছে, কাসকি মাছ আছে। বৃষ্টির দিন আজকে কি রান্না করব সেটাই ভাবতেছি, আর হলো দেখি আগে কি আছে। তো এখানে কি অবস্থা চিন্তা করতে পারেন, বৃষ্টির মধ্যে পানি দিয়া উত্তরা, আমাদের উত্তরার অবস্থা দেখেন,
রাস্তার কি অবস্থা, বৃষ্টির পানি দিয়া বইরা গেছে গা। এটা হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টরে। কি আছে ওই গুড়া মাছ, তো ওগুলি বাঁচতে হবে, তার এখন তো খাওয়া লাগবে না। এই যে কয়টা পুঁটি মাছ আছে, পিঙ্কি, পুঁটি মাছগুলি রেন্দা ফেলাই। কয়টা পুঁটি মাছ আছে, পুঁটি মাছগুলো এই যে সরি আছে, সরি দিয়ে রান্না করে ফেলাই, তাই না? ভাল লাগবে। ভালো করে ধুবো, ধুইয়া পরে হচ্ছে এগুলো সিদ্ধ দিতে হবে। এটা ফজলিয়াম, হ্যাঁ, এইটা কিন্তু টক, পাকা না, একদম কাঁচা, একদম কাঁচা। এখন ভাবতেছি এইটা দিয়ে সরি দিয়ে রান্না করবো, টক আম দিয়ে। টক টক ভালো লাগবে না, তাই ভালো লাগবে। এখন আমার সরি রেডি, পুঁটি মাছ রেডি, আম রেডি, আর হচ্ছে পেঁয়াজ রেডি। তো চলুন এখন রান্নাটা বসে, আগে সরিটারে সিদ্ধ দিয়ে নিই। দিয়ে দিলাম চুলায়, সিদ্ধ হোক। গরম এই চুলায় তো সরিটা বসায়, সরি সিদ্ধ দিছি। এখন সরি সিদ্ধ হইতে হইতে এটার মধ্যে মশলাটা কষায় ফেলাই না, তাহলে কাজটা আগায় যাবে। দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিই পেঁয়াজ। সেদিন একটু আরাম করবো না, বৃষ্টির দিনেও রান্না করতে হবে। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে আমি এখন রসুনটা দিয়ে দিব। ভাজা হয়ে গেছে রসুন আর পেঁয়াজটা। এখন আমি এখানে মশলা সব দিয়ে দিব। একটু হলুদের গুঁড়া দিতেছি, একটু মরিচের গুঁড়া দিতেছি, একটু ঝাল ঝাল করবো, টক হবে তো, টক টক একটু নেওয়ার গুঁড়া একটু। গরম পড়ছে না, এই বৃষ্টি হইতেছে বাইরে, রাস্তাঘাট অবস্থা পানি ভইরা গেছে, তলায় গেছে, তারপরেও কিন্তু গরমটা কমতেছে না, তাই না? আর এই গরমের মধ্যে টক তরকারিটা খাইতে খুব ভালো লাগে। সিদ্ধ হয়ে গেছে, মশলাটা কত সুন্দরভাবে কষাই গেছে না, একদম তেল ছেড়ে দিচ্ছে উপর থেকে। এর মধ্যে এখন আমি মাছটা দিয়ে দেবো, পুঁটি মাছটা। এই যে পুঁটি মাছটা, এটা দিয়ে দিলাম। কষাই নিব, ভালো হবে না তরকারিটা বলেন তো? কালারটা কত সুন্দর হয়েছে, খাইতেও মজা হবে। দড়িটা দিয়ে দিই, এখানে ঝোল দিব। এই যে এখানে ঝোলটা দিয়ে দিই, যেহেতু টকের ঝোল খাবো আজকে, ঝোলটা বাড়ায় দিব, তাই না? বাড়ায় দিলে এটা নিজের মতো হইতে থাক। এখন আমরা মাছগুলো ভাজবো। দেখেন মাছগুলো নিয়ে বসছি, আর এই যে তারপর আমার ভাইয়ের বউ অনেকখানি পয়সা ফালাইছে। এখানে চান্দা মাছ বাচ্ছে, তারপর কাসকি মাছ বাচ্ছে, তারপর এখানে হচ্ছে মলা ঢেলা মাছ বাচ্ছে। রান্নাটাও চুলায় বসাই দিয়ে আসছি, হইতে থাক। এর মধ্যে মাছগুলো পয়সা ফালাই একসাথে। যদি কাজ করা হয় না তাহলে কিন্তু ওই কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কথায় আছে না যে 10-এর লাঠি 1-এর বোঝা। একা একা কোনো কিছুই সম্ভব না, সাথে যদি কেউ না থাকে ভালো। কিন্তু এখন ঢাকা শহরে গুঁড়া মাছ পাওয়া অনেকটা, অনেক সুন্দর বলক চলে আসছে না, সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে। এখন এর মধ্যে যে টক আমটা দিয়ে দিব। ও বিসমিল্লাহ, দিয়ে দিলাম। এটা কিন্তু ফজলি আম, বুঝছেন? ফজলি আম টক, এটা খাইতে যে কি স্বাদ লাগবে। তো এটা আর একটু হোক, তারপর হচ্ছে নামায় ফেলবো। তো দেখেন আপনারা ভাইরা, আমার তরকারিটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখছেন? ওরে অনেক সুন্দর হয়েছে, লবণ টবণ ঝাল সব কিছু ঠিক আছে। এটা হচ্ছে ফজলি আমের টক। এখন তরকারিটা নামায় ফেলবো। মাছগুলি এখন ধুয়ে নিব, চান্দা মাছ ভালো করে ধুইয়া, ধোয়া শেষ। এখন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়ো দিয়া ভালোভাবে এটারে আমি মাখায় নিতেছি। মাখায়া পরে হচ্ছে আগে ভাইজা নিব চুলায়। টাটকা মাছটা খাইতে যে কতটা মজা। মাছগুলো দিয়ে দিলাম, সুন্দরভাবে ভাইজা নিব।
চান্দা মাছটা এভাবে ভাজা খাইলে অনেক মজা লাগে, অনেক। আর দেখেন এটা রান্নার ভাজার জন্য পেঁয়াজ কতগুলো নিচ্ছে, এই যে 1 বাটি পেঁয়াজ নিচ্ছে। তারপরে ভাইরা আমার এই যে এই পেঁয়াজটাকে আমি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়া এটারে ভালোভাবে হাতে মাখায় নিব। হাতে মাখাইলে হয় কি পেঁয়াজটা একদম মানে নরম নরম হয়ে যায়। ওদিকে আমার মাছটা ভাজতে দিছি, মাছটা ভাজা হোক। পেঁয়াজটাকে ভালোভাবে মাখায় রেখে দিব, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। দেখেন আমার মাছ ভাজাটা কত সুন্দর হয়ে গেছে না। এখন এটা আমি তারপরে আমার তেলটা গরম হয়ে গেছে, বিসমিল্লাহ। আমি এখন পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি। আর এই খাবারটা খাইতে না অনেক তেল আর হচ্ছে অনেক পেঁয়াজ লাগে। আমি অনেকক্ষণ এটারে হাতে মাখায় রাখছিলাম পেঁয়াজটা। এটাকে এখন একটু মানে নরম হবে, যত নরম হবে তত খেতে ভালো লাগবে। পেঁয়াজটা পুড়বেও না, আবার একদম বেরেস্তা টাইপও হবে না। তো আমি এখানে কিছু কাঁচামরিচ ফেরা রাখছিলাম মাঝখান দিয়ে, কাঁচামরিচগুলো দিয়ে দিব একসাথে, এর মধ্যে সিদ্ধ হয়ে যায়। এটা যারা এই খাবারটা যারা খান নাই একবার হলেও ট্রাই করবেন, গরম ভাতের সাথে খেতে এত মজা। তারপরে এরা সারাটা দিন তো ঝুম বৃষ্টি নামলো, এখন যা বৃষ্টিটা অনেকটা কমছে। কি অবস্থা রাস্তাঘাটের। আর আমার গাছগুলো দেখেন, এই যে কাঠবেলি গাছটা দেখতেছেন, মানে পাতাটা কত সুন্দরভাবে গজাইতেছে না, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হইতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন, মা বাবার প্রতি খেয়াল রাখবেন। তো আল্লাহ হাফেজ।